ওয়েলকাম টু সাফিস বায়োলজি বাংলা মিডিয়াম WBCHAC উচ্চ মাধ্যমিকের আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে WBCHAC সেই বোর্ড এর সিলেবাসের ভিত্তিতে সাফিস বায়োলজি এই চ্যানেলটি থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যে বায়োলজির সমস্ত চ্যাপ্টারগুলোকে বাংলা সিলেবাসের ওপর ভিত্তি করে বাংলা মিডিয়ামের ওপর ভিত্তি করে সিলেবাসটাকে শেষ করার। তো চলে এসো আজকে সাফিস বায়োলজি চ্যানেলে আজকের ক্লাস 11-এর ইউনিট 3 চ্যাপ্টার 6 সেলুলার ডাইভার্সিটি অ্যান্ড স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল এই দুটো টপিক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা চলে যাই, আমরা দেখব এই সেলুলার ডাইভার্সিটি এবং স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল এই দুটো সম্পর্কে কতটুকু আমরা জানি, আর আজকে এইখান থেকে আমার এই ক্লাস থেকে আমরা কতটুকু জানতে পারলাম বা কতটুকু উপকৃত হতে পারলাম সে বিষয়ে আজকে আমরা জানব। তো চলে আসি আজকের টপিক সেলুলার ডাইভার্সিটি অ্যান্ড স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল। আমরা প্রত্যেকেই জানি কোষ তত্ত্ব বা সেল থিওরির কথা। সেল থিওরির আমাদের জেস লাইডেন অ্যান্ড সোয়ান, যেটা থিওডর সোয়ান, দুইজন উদ্ভিদ বিজ্ঞানী, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, তাদের সেল তত্ত্বের ওপর ভিত্তি করে এবং পরবর্তীতে 1855 খ্রিস্টাব্দে যে রুডল্ফ ভিরচাউ, একজন জার্মান প্যাথোলজিস্ট, তার ওমনিস সেলুলাই সেলুলি এই তত্ত্বের উপর ভিত্তি করে আধুনিক যে কোষতত্ত্বর সূচনা হয়েছে, সেই আধুনিক কোষতত্ত্বের ওপর ভিত্তি করে আমরা বেশ কিছু কথা শিখতে পেরেছি বা বেশ কিছু কথা জানি। যে কোষের আকার আকৃতি সম্পর্কে যথাযুক্ত গঠন সম্পর্কে যথাযুক্ত আমরা ধারণা না পেলেও আমরা বেশ কিছু কথা জানি যে সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এই কথাটা জানি। আর জানি কি, কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একক। প্রতিটি কোষ বিভাজনের মাধ্যমে তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। প্রতিটি কোষ জেনেটিক পদার্থ DNA RNA থাকে। এই জেনেটিক পদার্থের মাধ্যমেই বৈশিষ্ট্যের একটি কোষ থেকে অপর কোষে সঞ্চারিত হয়, এটুকু আমরা জানি, এবং কোষীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। কোষ তার প্রয়োজনীয় উপাদানগুলি DNA RNA দ্বারা নিজ দেহেই সংশ্লেষিত করে। প্রতিটি কোষ হোমিওস্ট্যাসিসের মাধ্যমে নিজস্ব সত্তাকে বজায় রাখে। এগুলো হচ্ছে আধুনিক সেল তত্ত্বের কিছু কথা, যেটাকে সেল প্রিন্সিপালও বলা হয় বা সেল ডক্টরাইনও বলা হয়। তাহলে এই তত্ত্বগুলো থেকে জানি যে কোষের আকার আকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না পেলেও বেশ কিছু কোষের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু তত্ত্ব এখান থেকে আমরা পেয়েছি। আজকে আমরা জানবো যে কোষের আকার আয়তন এই তত্ত্বের উপর ভিত্তি করে যে কোষের যে গঠন আমরা দেখেছি বা যে গঠন সম্পর্কে সামান্য ধারণা পেয়েছি, তার উপর ভিত্তি করে কিছু কথা আমরা বলি যে সেলের আকার আকৃতি এবং তাদের গঠন বা তাদের সাইজ বা তাদের আয়তন, যেটা ভলিউম, যেটা সে আয়তনগুলো বিভিন্ন রকমভাবে একাধিক কোষে একাধিক রকম হয়ে থাকে। যেমন আমরা সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যদি আমরা দেখি তাহলে হচ্ছে PPLO, পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, PPLO বা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কোষ, জীবকোষ, যার আয়তন 0.1 থেকে 0.15 মাইক্রোমিটার। আবার যদি দেখি সবচেয়ে বৃহত্তম কোষ, তাহলে আমরা সবাই জানি যে উট পাখির ডিম, যেটা হচ্ছে 170 × 135 মিলিমিটার ওর আয়তনটা। আবার যদি আমরা দীর্ঘতম প্রাণী কোষের কথা বলি, তাহলে দীর্ঘতম প্রাণী কোষ হচ্ছে নিউরন, যেটার আয়তন হচ্ছে বা যেটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটারের সমান বা 1 মিটার থেকে কম। আবার সবচেয়ে দীর্ঘতম যদি উদ্ভিদ কোষ দেখি তাহলে সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, যেটা শৈবাল বা অ্যালগি পর্বের অন্তর্গত বা প্রজাতির একটা জীব, যেটা এককোষী অ্যাসিটাবুলারিয়া। যদি বহুকোষীর ক্ষেত্রে দেখি তাহলে সেটা হচ্ছে রেমিসেল, মানে তন্তু সেল, যেটা তন্তু উদ্ভিদের তন্তুতে থাকে, তন্তু জাতীয় সেল। এবং সবচেয়ে যদি স্মলেস্ট সেল অফ হিউম্যান বডির সবচেয়ে যদি ক্ষুদ্রতম কোষ আমরা দেখি তাহলে সেটা হচ্ছে স্পার্ম, যেটা হচ্ছে 4 মাইক্রোমিটার। এবং সবচেয়ে বৃহত্তম যদি হিউম্যান বডির একটা সেলের নাম
আমরা জানতে চাই, তাহলে সেটা হচ্ছে ওভাম। ডিম্বাণু যেটা 140, ওর আয়তনটা হচ্ছে 140 মাইক্রোমিটার। তো এইরকম পৃথিবীতে বিভিন্ন আকার আকৃতির কোষ রয়েছে, বিভিন্ন আকার আকৃতির কোষ রয়েছে। যেমন আকারের দিক দিয়ে যদি আমরা বলি, শেপের ওপর ভিত্তি করে, যেমন রাউন্ড শেপড আরবিসি, ডাব্লিউবিসি, গোলাকার অথবা মানে সাধারণত গোলাকার। তারপরে যদি ডিম্বাকৃতির দেখি, তো আমরা উট পাখির ডিম বা যে কোনো পাখির ডিম, এগের কথা আমরা বলবো। তারপরে ক্ল্যামাইডোমোনাস ডিম্বাকার আকৃতির হয়। তারপরে যদি ফ্ল্যাট আকৃতির দেখি, চ্যাপ্টা আকৃতির, তাহলে সেটা হচ্ছে ডায়াটম। সেক্ষেত্রে ডায়াটমের কথা আমরা জানি যে জলজ একটা প্রাণী, ডায়াটম। তারপরে যদি আমরা কিউব শেপ দেখি, ঘনকার, ঘনবস্তুর মতো, তাহলে আমাদের যে দেহের আবরণী কলা রয়েছে, এপিথেলিয়াল সেল, সে উদ্ভিদ দেহের হতে পারে বা প্রাণী দেহের হতে পারে, সেই আবরণী সেলটা হচ্ছে, এপিথেলিয়াল সেলটা হচ্ছে এরকম ঘনকাকার আকৃতির। আমাদের পেশিকোষ যেটা রয়েছে সেটা হচ্ছে মাকু আকৃতির পেশিকোষ। আবার বহুভুজাকার কোষ যদি আমরা দেখি, তো যকৃৎ কোষে একাধিক বহু আকৃতির বা বহুভুজাকার আকৃতির কোষ আমরা দেখতে পাবো। তাছাড়া সূত্রাকার নিউরনকে আমরা সূত্রাকার বলি। তারপরে সূত্রাকার আকৃতির, সুতোর মতো। তারপরে যদি আমরা ব্রাঞ্চ সেল দেখি, যে শাখা প্রশাখা যুক্ত একটা কোষ, আকৃতি যুক্ত কোষ, তাহলে সেটা হচ্ছে আমাদের হাড়ের মধ্যে যেটা রয়েছে বোন সেল, সেই বোন সেলগুলো। তারপরে হচ্ছে ভ্যাঙাচি আকৃতির যদি দেখি, তাহলে আমাদের স্পার্ম, হিউম্যান বডির স্পার্ম যেটা, সেই স্পার্মটা হচ্ছে ভ্যাঙাচি আকৃতির একটা কোষ। তাহলে এই তত্ত্ব থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে অনেক বৈচিত্র্যময় আকার আকৃতির বা আয়তনের কোষ রয়েছে। তবে বিভিন্ন প্রাণীদের দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে, কার্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোষগুলো হয়ে থাকে। কোষগুলো তার গঠনগত উপাদান বা তাদের গঠনের, প্রাণীদের গঠনের উপর ভিত্তি করে তাদের আকার আকৃতি বা কাজগুলো করে থাকে। তো এই কোষের আকার আকৃতি এবং তাদের গঠন সাধারণত যে মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাই, সেই মাইক্রোস্কোপ সাধারণত দুই ধরনের মাইক্রোস্কোপ রয়েছে। একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ আবার দুই ধরনের হয়ে থাকে, সিম্পল লাইট মাইক্রোস্কোপ অ্যান্ড কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। তবে এই ইলেকট্রন মাইক্রোস্কোপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কোষের গঠন সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি 1931 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নল ও রুস্কা, দুজন বিজ্ঞানী, তারা এই ইলেকট্রন মাইক্রোস্কোপকে তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। এবং তার আবিষ্কারের ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর কোষ সম্পর্কে, তাদের গঠন, আকার আকৃতি সম্পর্কে একটা বিশাল একটা তত্ত্ব বেরিয়ে আসে যে কোষের আকার আকৃতিটা কেমন। তো এই নল ও রুস্কার ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর কোষের আকৃতি গঠন জানা যায় এবং একটা নতুন বিজ্ঞানের একটা সূচনা হয়। সেই বিজ্ঞানের নাম হচ্ছে, বিজ্ঞানের শাখা, সেইটার নাম হচ্ছে সাইটোলজি। কী বলা হয় সেটাকে? সাইটোলজি। তাহলে এই সাইটোলজিতেই কোষের আকৃতি, গঠন এবং উপাদান সম্পর্কিত অধ্যয়ন রয়েছে, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবার আমরা চলে আসব যে একটা জেনারেল কোষের গঠনটা কেমন, সেই সম্পর্কে আমরা আসব। আচ্ছা, আমরা প্রত্যেকেই কোষের গঠন সম্পর্কে দেখি যে এটা হচ্ছে সেল অ্যান্ড ইটস মেজর পার্টস। আমরা দেখাচ্ছি যে একটা কোষের কোন কোন বিষয়গুলো, তাদের গঠনগত উপাদানগুলো রয়েছে, সেই সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট আমরা রাখবো। আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু প্রোক্যারিওটিক সেলের গঠন। তাহলে প্রোক্যারিওটিক সেলের গঠন সম্পর্কে পড়ার আগে আমরা একটা বেসিক স্ট্রাকচার জানি যে কোষে কী কী উপাদানগুলো থাকে, যেটা সব ক্ষেত্রে থাকে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেও থাকে এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রেও থাকে। ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তাদের যে গঠনটা রয়েছে তার উপর ভিত্তি করে বেসিক কিছু গঠন আমরা দেখব, যেটা মেনলি সমস্ত ধরনের কোষেই থাকে, তবে ব্যতিক্রম কিছু কিছু রয়েছে বা থাকবেই। দেখো, সেল কন্টেন মেনলি টু পার্টস। পৃথিবীতে যত কোষ রয়েছে প্রধানত বেশিরভাগ কোষেই প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সেল মেমব্রেন, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এই ছবির মধ্যে আমরা দেখার চেষ্টা করি যে সেল মেমব্রেন কোনটা এবং প্রোটোপ্লাজম কোনটা। এটা আমরা একটা কোষ, প্রাণী কোষের ছবি দিয়ে রেখেছি। তবে যে কোনো কোষের ক্ষেত্রে আমরা এটা কল্পনা করতে পারি যে সবচেয়ে বাইরে, কোষের সবচেয়ে বাইরে একটা আবরক থাকে, সেই আবরকটাকে বলা হয় সেল মেমব্রেন বা কোষ পর্দা, যেটা আমরা হলুদ রঙে দেখতে পাচ্ছি। এই হলুদ রঙের এটা হচ্ছে সেল মেমব্রেন। এবং এই সেল মেমব্রেনের ভিতরে এই যে একটা অর্ধতরল স্বচ্ছ যে পদার্থটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণত একটু
অন্য একটু কালারে জলের মতো কালারে দেওয়া রয়েছে। এই কালারটাতে মানে এক কথায় এই হলুদ কালার ছাড়া বাকি ভিতরে সমস্ত কিছুটা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অংশটুকুই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, এই অংশটুকু প্রোটোপ্লাজম এবং বাইরের সমস্ত যে আউটার যে লেয়ারটা রয়েছে সেই আউটার লেয়ারটা হচ্ছে কোষ আবরক বা সেল মেমব্রেন। আবার এই প্রোটোপ্লাজম আবার প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে এইটুকু প্রোটোপ্লাজম, সম্পূর্ণটুকু প্রোটোপ্লাজম বলেছিলাম। তাহলে প্রোটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে এই অঞ্চলটা এই যে ব্লু কালারের যে ছবিটাতে ডিনোট করেছে, ইন্ডিকেট করেছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং বাকি যে অঞ্চলটুকু আমরা দেখতে পাচ্ছি, বাকি অঞ্চলটুকু হচ্ছে সাইটোপ্লাজম। এইটুকু হচ্ছে সাইটোপ্লাজম আর এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাত হিসেবে আমরা বলতে পারি যে কোষ আবরকের মধ্যে নিউক্লিয়াস সহ সমস্ত পদার্থটুকুকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস কাকে বলছি? তাহলে প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজম ছাড়া যে অংশটা, যে গোলাকার অর্ধস্বচ্ছ অপেক্ষাকৃত বড় যে কোষ অঙ্গাণুটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা সাইটোপ্লাজমটাও এভাবে বলতে পারি যে প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস ছাড়া যে অর্ধতরল স্বচ্ছ পদার্থটা থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এইটুকু হচ্ছে মেজর পার্টস। আমরা প্রত্যেকেই দেখি যে কোষের মধ্যে এইটুকু মেনলি কোষের বাহ্যিক গঠনে আমরা দেখি যে কোষ সম্পর্কে যখনই আমাদের কোনো কথা গল্প হয় তখন যারা কোষ নিয়ে পড়াশোনা করেছে, যারা কোষের গঠন সম্পর্কে জানে, তারা যখনই যেখানেই হোক না কেন, যখনই কোষের কথা আলোচিত হবে তখন সম্পূর্ণভাবে এই কনসেপ্টটা বা এই ফিগারটা তাদের চোখে ভেসে উঠবে যে একটা কোষের কথা হচ্ছে, তার মানে কোষ দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বাইরের অংশ কোষ আবরক যেটাকে বলে সেল মেমব্রেন এবং ভিতরের অংশটাকে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে রয়েছে নিউক্লিয়াস রয়েছে এবং সাইটোপ্লাজম রয়েছে। এবং সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, যেমন এটা হচ্ছে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি আরও অনেক গ্রানিউলস রয়েছে। অনেকগুলো সাইটোপ্লাজমীয় গ্রানিউলস রয়েছে, বস্তু যেগুলো সাইটোপ্লাজমের গঠনগত উপাদান, বা সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তবে এইটুকু আমরা আপাতত জানি যে সেলের বাহ্যিক গঠন সম্পর্কে এই ধারণাটুকু আমরা রাখব। ঠিক আছে, এবার আমরা চলে যাব যে তাহলে এই সেলের যখন একটা আমরা বাহ্যিক গঠন জানতে পারলাম, তাহলে সেখান থেকে কি আমরা কোনো সংজ্ঞা তৈরি করতে পারবো না? অবশ্যই একটা সংজ্ঞা তৈরি করতে পারবো। সে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত স্বপ্রজননশীল জীবদেহের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে কোষ বলা হয়। তাহলে কী বলা হচ্ছে ডেফিনেশনে? যে প্রভেদক ভেদ্য আবরণী, সবচেয়ে যে বাইরের যে আবরণটা সেটা হচ্ছে প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত স্বপ্রজননশীল। যেটা কি হয়, স্বপ্রজননশীল বলতে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে তাদের চারিত্রিক গঠন, তাদের বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। সেই জন্য বলছি যে স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত এবং কার্যগত একককেই বলা হয় কোষ। বিজ্ঞানী ডগহার্টি 1957 খ্রিস্টাব্দে এই সেলকে তাদের গঠনের উপর ভিত্তি করে, তাদের কাজের উপর ভিত্তি করে প্রথমত দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। পরবর্তীতে 1966 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী ডজ নামক একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট, সেই এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মাঝামাঝি একটা সেল আবিষ্কার করেছিলেন, সেইটার নাম দিয়েছে মেসোক্যারিওটিক সেল। তাহলে বিজ্ঞানী ডগহার্টি 1957 খ্রিস্টাব্দে কোষের আকার আকৃতি, তাদের গঠনের ওপর ভিত্তি করে সেলকে দুই ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। পরবর্তীতে 1966 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট ডজ আবার ইন্ডিকেট করলেন যে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মাঝামাঝি একটা সেল, যেটার নাম হচ্ছে মেসোক্যারিওটিক সেল। মেসো মানে হচ্ছে মিডল, আর ক্যারিওটিক মানে ক্যারিয়ন মানে হচ্ছে সাধারণত নিউক্লিয়াস। তাহলে মাঝামাঝি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে মাঝামাঝি আকৃতিযুক্ত প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মাঝামাঝি একটা সেল, যে সেটার নাম হচ্ছে মেসোক্যারিওটিক সেল। বোঝা গেল? নেক্সট চলে যাই। নেক্সটে আমরা দেখব যে প্রোক্যারিওটিক সেলের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জানতে পারি কিনা সেই সম্পর্কে আমরা দেখব। দেখো, প্রোক্যারিওটিক কথাটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড প্রো মিন্স হচ্ছে প্রিমিটিভ, প্রো মিন্স প্রিমিটিভ,
এই যে প্রো, প্রো মিনস হচ্ছে প্রিমিটিভ, প্রিমিটিভ মানে আদি। এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হচ্ছে এই যে ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ক্যারিয়ন। প্রো ক্যারিয়ন থেকে হয়েছে প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে প্রিমিটিভ মানে আদি বা পুরনো আমরা বলতে পারি, আর ক্যারিয়ন মানে আমরা বলতে পারি নিউক্লিয়াস। তাহলে এই প্রোক্যারিওটিক কথাটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, প্রো এবং ক্যারিয়ন। এই প্রো থেকে এবং ক্যারিয়ন থেকে, এদের মানে থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে প্রোক্যারিওটিক সেলটা আসলে কি। সবচেয়ে পুরনো বা সবচেয়ে আদি নিউক্লিয়াস যুক্ত যে কোষটা, সেই কোষটাই হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবার আমরা দেখব যে প্রোক্যারিওটিক সেলের গঠন সম্পর্কে, না সরি, কিছুটা বৈশিষ্ট্য সম্পর্কে আগে আমরা জানি, তারপরে আমরা গঠন সম্পর্কে যাব। আমরা প্রত্যেকেই অনেকেই ক্লাস 9-এ বা ক্লাস নাইনেই অনেকেই পড়াশোনা করেছো, বা ক্লাস 11-এ অনেকেই পড়েছো বা অনেকেই পড়বে, বা অনেকেই হয়তো তোমরা জানো ক্লাস 7-এও রয়েছে, ক্লাস 8-এও রয়েছে কিছুটা, 8-এ যেটা হচ্ছে ক্লাস 8-এ রয়েছে এবং ক্লাস 9-এ রয়েছে। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকারের মতে, 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকারের মতে পৃথিবীতে প্রতিটা জীবদেরকে টোটাল 5টি রাজ্যে ভাগ করা হয়েছিল। সেই 5টি রাজ্য কি কি? একটা হচ্ছে মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঙ্গি, তারপরে হচ্ছে প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্যে ভাগ করা হয়েছিল। 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে প্রথম যে রাজ্য বা সেই কিংডম, সেই রাজ্যটা হচ্ছে মনেরা, এবং এই মনেরা রাজ্যের অন্তর্গত এই প্রোক্যারিওটিক সেলটা। তাহলে প্রোক্যারিওটিক সেলটা কোন কিংডমে পড়ছে, কোন রাজ্যে পড়ছে? না, তো মনেরা রাজ্যের অন্তর্গত হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এটা সবচেয়ে মানে সাধারণত এই প্রোক্যারিওটিক সেলের গঠন যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে ব্যাকটেরিয়ার কথাটা আমরা বলবো যে তাদের ফিচার্স। ব্যাকটেরিয়া হচ্ছে এই মনেরা রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, তারপরে আরও বিভিন্ন ধরনের এককোষী জীব রয়েছে, যেমন মাইকোপ্লাজমা, তারপরে মাইসিটিস, অনেক রয়েছে মনেরা রাজ্যের অন্তর্গত। অনেক উদ্ভিদ, অনেক প্রাণী রয়েছে, অনেক জীব রয়েছে যারা মনেরা রাজ্যের অন্তর্গত। তবে ব্যাকটেরিয়াকে আমরা বলি যে আদর্শ একটা মনেরা রাজ্যের অন্তর্গত একটা জীব। ব্যাকটেরিয়ার গঠন বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য যদি আমরা জেনে থাকি, তাহলে সেটাই হয়ে গেল এই প্রোক্যারিওটিক সেলের গঠন বা তাদের বৈশিষ্ট্য। এই প্রোক্যারিওটিক সেল সবচেয়ে ক্ষুদ্র হয়, বৈশিষ্ট্য প্রোক্যারিওটিক সেল সবচেয়ে ক্ষুদ্র হয়। দে আর রেগুলারলি জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি দ্যান দ্য ইউক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেল সবচেয়ে হয় ক্ষুদ্র এবং খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, দ্রুত এদের সংখ্যা বাড়তে থাকে, তবে ইউক্যারিওটিক সেলের থেকে কম। দ্য ব্যাকটেরিয়া ফাউন্ড ইন অলমোস্ট এভরি প্লেস, বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়াদেরকে দেখা যায়, তবে বিশেষ করে ডিপস মানে গভীর মাটিতে, মাটির নিচে এবং সমুদ্রের নিচে, এবং মানুষের ইন্টেস্টাইন, হিউম্যান যে ইন্টেস্টাইন রয়েছে, ক্ষুদ্রান্ত্র, আমাদের ক্ষুদ্রান্তে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যেটা উপকারী ব্যাকটেরিয়া, যেটা আমাদের উপকার করে, এবং সেটা অবশ্যই মনেরা রাজ্যের অন্তর্গত, এবং সেটা অবশ্যই একটা প্রোক্যারিওটিক সেল। আমাদের ক্ষুদ্রান্তে যে প্রোক্যারিওটিক সেলটা রয়েছে সেটার নাম হচ্ছে এসচেরিচিয়া কোলাই। আমাদের উপকার করে, আমাদের ভিটামিন B12 সংশ্লেষ করতে সাহায্য করে, এবং প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে এই ইকোলাই, এসচেরিচিয়া কোলাই। এটাও একটা ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেলের অন্তর্গত। এর বৈশিষ্ট্য যা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। এটা আমাদের উপকারী, এটা আমাদের হিউম্যান বডির ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে থাকে। আর সাধারণত এটা এই যে প্রোক্যারিওটিক সেল বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সাধারণত এদের 0.3 মাইক্রোমিটার থেকে শুরু করে এদের কিছু কিছু ব্যতিক্রম থাকে। তবে ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক সেলের সাইজটাই হয়ে যাচ্ছে মোটামুটি 0.3 মাইক্রোমিটার। এরকম প্রোক্যারিওটিক সেল বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন ব্যাসিলাস দণ্ডাকৃতির, রড লাইক, কক্কাস স্ফেরিক্যাল স্ট্রাকচারের, ভিব্রিও কলোরি কমা শেপ, কমা আকৃতির, এবং স্পাইরিলাম হচ্ছে স্পাইরাল আকৃতির, পেঁচানো সুতোর মতো, সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো হচ্ছে স্পাইরাল আকৃতি হচ্ছে স্পাইরিলাম। তো বিভিন্ন আকৃতির, বিভিন্ন গঠনযুক্ত প্রোক্যারিওটিক সেল রয়েছে, যেটা আগে আমরা বলেছি যে সেলের গঠন বিভিন্ন রকমের হয়,
আমরা শেপ, বিভিন্ন রকম শেপ দেখলাম, ব্যাকটেরিয়ার শেপের কথা। তাহলে এখান থেকে আমরা কিছু তথ্য বা কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম প্রোক্যারিওটিক সেলের। এবার আমরা চলে যাব যে স্ট্রাকচারটা কী, প্রোক্যারিওটিক সেলের গঠনটা অ্যাকচুয়ালি কী। তাহলে আমরা গঠনটা দেখি। ব্যাকটেরিয়ার কোষ, এটা একটা ব্যাকটেরিয়া কোষ। তাহলে এই ব্যাকটেরিয়া কোষ সম্পর্কে গঠনগত কী কী অংশ রয়েছে আমরা সেইটুকু দেখব। আমরা আগেই জেনেছি কমন স্ট্রাকচারটা, যে কোষের সবচেয়ে বাইরে আবরণ থাকে, সেটা একটা হচ্ছে মানে সেল মেমব্রেন এবং মানে কোষ আবরক থাকে, এবং ভিতরে যে জেলি লাইক স্ট্রাকচারটা থাকে বা জেলি লাইক যে সাবস্টান্স থাকে, সেই জেলি লাইক সাবস্টান্সটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। তাহলে এই অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার কোষকে দুটো ভাগে ভাগ করা হয় দেহটা কোষটাকে। একটা হচ্ছে বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশসমূহ, মানে প্রোটোপ্লাজমের বাইরে যা কিছু রয়েছে সেই অংশটা, এবং প্রোটোপ্লাজমের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় অংশ। প্রধানত দুটি অংশ ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় অংশসমূহ, আর একটা হচ্ছে বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশসমূহ, একটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় অংশসমূহ। প্রোটোপ্লাজমের বাইরে যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশসমূহ। সেগুলোকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কোষ আবরক বা এনভেলপ, আর একটা হচ্ছে প্রবর্ধক, যেটা সেল মেমব্রেনের কথা আমরা বলেছিলাম। এটা হচ্ছে সেল এনভেলপ, কোষ আবরক যেটা সেল এনভেলপ, যেটা প্রধানত ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে দুটি দেখা যায়, তিনটি দেখা যায়। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এবং সেল মেমব্রেন। আমরা গঠনগুলো বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী স্লাইডগুলোতে রয়েছে। আমরা আমাদের সিলেবাস আজকের টপিকটাই হচ্ছে তাদের গঠনের উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে গেলে তাদের গঠনটা বিস্তারিত জানতে পারবো। আমরা একটা আউটলাইন দিচ্ছি, বা আমরা আউটলাইনভাবে একটা বুঝে নিচ্ছি যে কিভাবে ব্যাকটেরিয়ার মানে কোষটা কীভাবে গঠিত হয়েছে বা তাদের গঠনগত কম্পোনেন্টগুলো কী কী। সবচেয়ে বাইরে এদের গ্লাইকোক্যালিক্স, তারপর হচ্ছে সেল ওয়াল, তারপর সেল মেমব্রেন, এগুলো রয়েছে। এবং প্রবর্ধকের মধ্যে রয়েছে ফিমব্রি, ফ্লাজেলা এবং পিলি। প্রোটোপ্লাজমের মধ্যে কী কী রয়েছে? প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে সাইটোসল মানে সাইটোপ্লাজম, রয়েছে রাইবোজোম, রয়েছে নিউক্লিওয়েড, রয়েছে প্লাজমিড, তবে সবার ক্ষেত্রে থাকে না, মেসোজোম, সালোক সংশ্লেষীয় ল্যামেলা। সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা সমস্ত প্রোক্যারিওটিক সেলের মধ্যে এটা থাকে না, এগুলো ব্যতিক্রম। কিছু রয়েছে সঞ্চিত বস্তু রয়েছে, এবং রয়েছে গ্যাস গহ্বর। এই উপাদানগুলো রয়েছে প্রোটোপ্লাজমের মধ্যে। তার মানে এটা হচ্ছে বাইরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি কভারের মতো অংশটা, সেটা হচ্ছে আমাদের বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশ, এবং ভিতরে যে জেলি লাইক স্ট্রাকচার বা সাবস্টান্সটা আমরা দেখছি, সেই জেলি লাইক সাবস্টান্সটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার আমরা দেখি যে তাদের গঠন সম্পর্কে। বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশের দুটি অংশ, একটা বললাম এটা হচ্ছে কোষ আবরক, এবং একটা হচ্ছে যেটা প্রবর্ধক বা প্রজেকশন। আমরা সেল এনভেলপ বা কোষ আবরক সম্পর্কে আলোচনা করি, যে এই সেল এনভেলপটা হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে, আউটার লেয়ার, আউটার মোস্ট কভারিং। যে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরে যেটা কভার, সে কভারটাই ব্যাকটেরিয়া দেহের সবচেয়ে বাইরে এটা যেটা ব্যাকটেরিয়া হয়। তাহলে দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আমরা এই যে নীল অংশটুকু আমরা দেখতে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজম ছাড়া বাকি যে স্তরগুলো 1, 2, 3 করে যে স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই স্তরটাই হচ্ছে কোষ আবরক, যেটা এই প্রোটোপ্লাজমটাকে ঘিরে রয়েছে। কী রয়েছে? প্রোটোপ্লাজমটাকে ঘিরে রয়েছে। এটাকে আবার প্লাজমা মেমব্রেন আমরা বলতে পারি। যে প্লাজমা মেমব্রেন কেন? কারণ মেমব্রেন মানে হচ্ছে পর্দা, আর প্লাজমা মানে হচ্ছে প্লাজমার বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমকে ঘিরে রয়েছে বলে এটাকে আমরা প্লাজমা মেমব্রেনও বলতে পারি। এটা হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের অংশ, মানে ব্যাকটেরিয়া কোষের সবচেয়ে বাইরের অংশ, যেটা প্রোটোপ্লাজমকে আবরণ করে থাকে। বোঝা গেল? এর কাজ কি? এর কাজই হচ্ছে যান্ত্রিক আঘাত এবং ক্ষত থেকে কোষকে রক্ষা করা। যদি কোনো কারণে এই কোষে আঘাত করা হয়, তাহলে সর্বপ্রথমেই আঘাতপ্রাপ্ত হবে কি? এই সেল এনভেলপ বা কোষ আবরকটাই আঘাতপ্রাপ্ত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রোটোপ্লাজমটা কী হবে? রক্ষা হবে। এবং প্রোটোপ্লাজমটাই হচ্ছে সজীব অংশ, কোষের সজীব অংশ। প্রোটোপ্লাজম যদি মারা যায় বা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই কোষটা কিন্তু জীবিত থাকতে পারবে না। এই প্রোটোপ্লাজমটাই যতদিন পর্যন্ত সজীব থাকবে, মানে জীবিত থাকবে, ঠিক থাকবে, ততদিন পর্যন্ত সেই সেলটা বা সেই জীবটা কিন্তু জীবিত থাকবে। তাহলে মেইনলি প্রোটোপ্লাজমকে যান্ত্রিক আঘাত বা ক্ষতিগ্রস্ত হাত থেকে বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এই সেল এনভেলপ। এই সেল এনভেলপ 3টি স্তর নিয়ে গঠিত। পরপর 3টি স্তর আলোচনা করব। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স বা মিউসিলেজ, একটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা
কোষ পর্দা। তাহলে সবচেয়ে বাইরের স্তরটা যেটা আমরা সবুজ রঙের দেখতে পাচ্ছি, সবচেয়ে বাইরের স্তর সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, মোস্ট আউটার লেয়ার অফ প্রোক্যারিওটিক সেলের সবচেয়ে বাইরের লেয়ার সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স বিভিন্ন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কোনো কোনো কোষের ক্ষেত্রে থিন হয়, পাতলা হয়, আবার কোনো কোনো কোষের ক্ষেত্রে সেটা ঠিক হয়। তো যদি পাতলা হয় তাহলে সেটা অবশ্যই নমনীয় হবে, যখন লুজ হবে বা নমনীয় হবে, নরম হবে এবং সেটা থিন হবে, তখন সেই স্তরটাকে বলবো আমরা স্লাইম লেয়ার। কি বলবো? স্লাইম লেয়ার বা স্লাইম স্তর। স্লাইম লেয়ার বা স্লাইম স্তর। যখন কোনো কোনো কোষের ক্ষেত্রে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা খুব শক্ত হবে এবং দৃঢ় হবে, তখন সেটাকে আমরা বলবো ক্যাপসুল। কি বলবো? ক্যাপসুল। তো ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে এটা অপেক্ষাকৃত শক্ত এবং দৃঢ় হয় বলে গ্লাইকোক্যালিক্সকে বলা হয় ক্যাপসুল, যেটা এখানে ছবিতে মধ্যে ডিনোট করা আছে, সেটা হচ্ছে ক্যাপসুল। এটা হচ্ছে ক্যাপসুল। তারপরে দেখো এটা কি করে না, তো এটা এই ক্যাপসুলের কাজ বা এই স্লাইম লেয়ারের কাজ বা গ্লাইকোক্যালিক্স বা মিউসিলেজের কাজ হচ্ছে রেজিস্টিং ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, রোগ জীবাণুর হাত থেকে বা মানে সাহায্য করা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, তার সে যাতে রক্ষা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা, তার মানে ব্যাকটেরিয়া কোষটাকে বাঁচাতে সাহায্য করে। এবং এই গ্লাইকোক্যালিক্সের ভিতরে একটা স্তর রয়েছে আন্ডার, ঠিক নিচে, জাস্ট বিলো দ্য গ্লাইকোক্যালিক্স, একদম জাস্ট নিচে, গ্লাইকোক্যালিক্সের নিচের যে স্তরটা, ভিতরের স্তরটা, সেই ভিতরের স্তরটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এটা কি হয়? খুব দৃঢ় হয় এবং শক্ত হয়, সলিড হয় এবং রিজিড হয়। এটা কি হয়? এটা এক ধরনের উপাদান দ্বারা গঠিত। সেই উপাদানটার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এখানে এক ধরনের মানে পদার্থ থাকে, প্রোটিন নির্মিত বা প্রোটিন সমন্বিত একটা উপাদান, যেটাকে বলা হয় পেপটাইডোগ্লাইকান, বা এটাকে আবার মিউকোপেপটাইডও বলা হয় বা মিউরিনও বলা হয়। ব্যাকটেরিয়া ক্ষেত্রে, সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায়, এই সেল ওয়ালে এই উপাদানটা দেখা যায়। পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড, এই উপাদানটা সাধারণত ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া জাতীয় যে প্রোক্যারিওটিক কোষ রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ এটা দেখা যায়। তবে এই কোষ প্রাচীরটা কেমন হবে, কোষ প্রাচীরের উপাদানটা কেমন হবে, এই মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান এই উপাদানটা কী পরিমাণে থাকবে, এবং তার উপস্থিতির উপর ভিত্তি করে এই কোষ প্রাচীরটা দুই ধরনের হয়ে থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একরকম হয় এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এই কোষ প্রাচীরের উপস্থিতি বা এই কোষ প্রাচীরের উপাদান যে পেপটাইডোগ্লাইকান তার উপস্থিতি ডিফারেন্স দেখা যায়, পার্থক্য দেখা যায়। এবার চলে যায় প্লাজমা মেমব্রেন, সবচেয়ে ভিতরের স্তর। সেল এনভেলপের বা কোষ আবরকের সবচেয়ে ভিতরের যে স্তর, সেই সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে সেল মেমব্রেন। এই যে সেল মেমব্রেন সবচেয়ে ভিতরের স্তর, তাহলে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তারপরে আমরা পেলাম সেল ওয়াল, এবং তারপর সবচেয়ে ভিতরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেল মেমব্রেন, কোষ পর্দা। মোস্ট ইনার লেয়ার অফ সেল এনভেলপের সবচেয়ে ভিতরের স্তর এটা হচ্ছে সেমি পারমিয়াবল ইন নেচার। এর প্রকৃতিতে হচ্ছে সেমি পারমিয়াবল, অর্ধভেদ্য পর্দা এটাকে বলা হয়। কোষ পর্দা হচ্ছে অর্ধভেদ্য পর্দা বলতে এর মধ্যে দিয়ে বেশ কিছু কিছু উপাদান রয়েছে যেটা বাইরে থেকে ভিতরে ইন্টার করতে পারবে, প্রবেশ করতে পারবে, এবং কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো কে ও প্রবেশ করতে দেবে না। সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য, মানে কিছু কিছু অর্ধেকভাবে ভেদ্য হতে পারে। ভেদ্য মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা, ভেদ করে। অর্ধ মানে অর্ধেক, তাহলে সেমি পারমিয়েবল ইন নেচার, প্রকৃতিতে এটা হচ্ছে অর্ধভেদ্য। আমরা অর্ধভেদ্য পর্দার একটা উদাহরণ জানি যে কোষ পর্দা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দার উদাহরণ। তাহলে এখানে সেল মেমব্রেন এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দার একটা উদাহরণ। এর কাজ কি? এর হচ্ছে এক্সচেঞ্জ স্পেসিফিক মেটেরিয়াল, কিছু কিছু স্পেসিফিক মেটেরিয়ালকে কী করে এক্সচেঞ্জ করতে সাহায্য করে, কার মধ্যে? প্রোটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজমের বাইরে বা বাইরে থেকে প্রোটোপ্লাজমের মধ্যে কিছু কিছু জিনিসকে কী করতে, স্পেসিফিক কিছু মেটেরিয়ালকে এক্সচেঞ্জ করতে, আদান প্রদান করতে সাহায্য করে থাকে এই সেল মেমব্রেন। তাহলে আমরা সেল আউটার যে সেল এনভেলপটা আমরা দেখতে পাচ্ছি, সেই এনভেলপের গঠনটা আমরা জানলাম। এবার আমরা চলে যাব যে প্রবর্ধক বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশের, বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশের দুটো অংশ ছিল, একটা হচ্ছে কোষ আবরক সেল এনভেলপ, আর হচ্ছে প্রবর্ধক প্রজেকশন রয়েছিল। তো আমরা সেল এনভেলপ সম্পর্কে আমরা এটুকু জানতে
পারলাম যে সেল এনভেলপ সম্পর্কে, এই সেল এনভেলপ সম্পর্কে, গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর এবং কোষ পর্দা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো প্রবর্ধক সম্পর্কে, যে প্রবর্ধকের মধ্যে রয়েছে ফ্লাজেলা, ফিমব্রি এবং পিলি। এগুলোর কি কাজ, এগুলো কি সব ব্যাকটেরিয়া ক্ষেত্রে থাকে কি থাকে না, এরা কেমন, এদের কি ভূমিকা রয়েছে, বা এরা কি সহযোগিতা করে থাকে, এই সম্পর্কে আমরা আগে জানবো। তারপরে নেক্সট চলে যাব প্রোটোপ্লাজমীয় অংশের ক্ষেত্রে, তখন এটা বিস্তারিত আমরা আলোচনা করব। তো চলে যাই প্রজেকশন বা প্রবর্ধকে। প্রজেকশন বা প্রবর্ধক দুই ধরনের, আমরা তিন ধরনের প্রজেকশনের কথা আমরা বললাম। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফ্লাজেলা, একটা হচ্ছে ফিমব্রি এবং হচ্ছে পিলি। তাহলে এইখানে এই ছবির মধ্যে দেখো, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের এই যে একটা সুতোর মতো একদম এটা দণ্ডের আকৃতির বা একটা সুতোর মতো অংশ, যেমন আমরা বলি অনেক ক্ষেত্রে আমরা আঘাত করার জন্য লাঠির চাবুকের মতো একটা অংশ আমরা দেখতে পাই, সেই চাবুকের মতো অংশটা যে কোষ থেকে, প্রোক্যারিওটিক কোষের দেহ থেকে বাইরে বিস্তৃত থাকে, সেইটাই হচ্ছে ফ্লাজেলা। সেটা হচ্ছে ফ্লাজেলা। তো ফ্লাজেলার একটা গঠন একটু ভেঙে দেখানো হয়েছে, একদম গঠনগত ভিতরের অংশ। এটা কি কি অংশ নিয়ে গঠিত এবং কি কি থাকে এর মধ্যে, এটা আমাদের জানতে হবে। তাহলে এটা হচ্ছে তিনটা লেয়ার দেখো, এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে সেল ওয়াল, এটা হচ্ছে সেল মেমব্রেন। এই তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা অংশকে কিভাবে তিনটা অংশের মধ্যে দিয়ে ভেদ করে এই চাবুকের মতো অংশটা, যেটাকে আমরা ফ্লাজেলা বলছি, সেই ফ্লাজেলাটা কীভাবে বিস্তৃত থাকে সেটা গঠনটা এখানে দেখা হয়েছে। ফ্লাজেলা তিনটি অংশ নিয়ে গঠিত, প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফিলামেন্ট, এই অংশটা সুতোর মতো অংশটুকু, যেটা চাবুকের মতো অংশটুকু, সেটা হচ্ছে ফিলামেন্ট, যেখানে ফ্লাজেলিন এক ধরনের প্রোটিন থাকে, ফ্লাজেলিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত। এটা হচ্ছে ফ্লাজেলার সবচেয়ে বাইরের দিকের অংশ। প্রোক্যারিওটিক কোষ থেকে যে ফ্লাজেলা নির্গত হয়েছে, সেই ফ্লাজেলার সবচেয়ে অগ্রপ্রান্তের অংশ, সবচেয়ে বাইরের দিকের প্রান্ত, এক্সটেন্ড টু এক্সটেরিয়ার যেটাকে বলা হয়, এক্সটেরিয়ার, এটা এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত। সেই প্রোটিনের নাম হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন। কি প্রোটিন? ফ্লাজেলিন প্রোটিন। তাহলে ব্যাকটেরিয়াল ফ্লাজেলা তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফিলামেন্ট, যেটাকে বলা হয় ফিলামেন্ট, এবং পরবর্তী যেটা অংশ সেটা হচ্ছে হুক, যেটার সাহায্যে, এই হুকের সাহায্যে ফ্লাজেলাকে এই প্রোক্যারিওটিক কোষের সাথে, তাদের প্রাচীরের সাথে বা তাদের গ্লাইকোক্যালিক্সের সাথে বা তাদের সেল মেমব্রেনের সাথে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করে। সেটা হচ্ছে হুক। সেটা হচ্ছে এটা কি অপেক্ষাকৃত একটু বেঁকানো অংশ থাকে, এবং এটার ভেতরে একটা কার্ভ সিদ থাকে, একটা আবরণ থাকে, ফ্লাজেলার সবচেয়ে বাইরে একটা আবরণ থাকে। এটার কাজ কি? এর কাজ হচ্ছে এই ফিলামেন্টকে এর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সাথে যুক্ত রাখতে সাহায্য করে এই হুক। এবং আরও একটি অন্যতম অংশ যেটা হচ্ছে বেসাল বডি। বেসাল বডিটার কাজ, বেসাল বডিটা হচ্ছে, এটা তো আটকে থাকতে সাহায্য করে। বেসাল বডি হচ্ছে ভিত্তি স্থাপন করে দেহের সঙ্গে। ফ্লাজেলার যে ভূমিকা, ফ্লাজেলার অনেক রকম কার্যকারিতা রয়েছে। সেই ফ্লাজেলা তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে গেলে এটা খুব শক্তভাবে কোষের সাথে আটকে থাকা অবশ্যই জরুরি। কোষের সঙ্গে যদি শক্তভাবে আটকে না থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ফ্লাজেলা রয়েছে। তো ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত, এটা বললাম। তার জন্য এই বেসাল বডির সঙ্গে খুব শক্তভাবে এই ফ্লাজেলাকে প্রোক্যারিওটিক কোষের সাথে, দেহের সাথে যুক্ত রাখতে সাহায্য করে। তবে এই ফ্লাজেলা কিন্তু সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একই রকম নয়। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যারা মুভেবল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, রাউন্ড করে, বা মোটাইল, যাকে নড়াচড়া করতে পারে। সাধারণত এই নড়াচড়া করতে পারে বা একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করে, এরকম মোটাইল যদি থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ফ্লাজেলাটা বেশিরভাগ দেখা যায়। এটা ব্যাকটেরিয়ার দেহ থেকে এক বা একাধিক সংখ্যায় সূত্রাকার অংশ থাকে, একটাও থাকতে পারে এবং একের অধিকও থাকতে পারে। যদি এই ফ্লাজেলার উপর ভিত্তি করে আবার ব্যাকটেরিয়াকে অনেক ভাগে ভাগ করা হয়, যেমন মনোফ্লাজেলেটেড, ডাইফ্লাজেলেটেড, পলিফ্লাজেলেটেড, অনেক রয়েছে। তো ফ্লাজেলার সংখ্যার উপর ভিত্তি করে তবে প্রোক্যারিওটিক কোষকে আবার ভাগ করা হয়ে থাকে। এবার আমরা চলে যাব পরবর্তী অংশ, যেটা হচ্ছে ফিমব্রি। ফিমব্রি কী হচ্ছে? ফিমব্রি সাধারণত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্ষেত্রে এটা দেখা যায়। সাধারণত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ফিমব্রি দেখা যায়। ফিমব্রি হচ্ছে যে এটা অধিক সংখ্যায় থাকে, এটা দেহের মধ্যে, কোষের মধ্যে, এটা একটা কোষ। এই যে আমরা ফিমব্রি এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ফ্লাজেলা, এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখো অসংখ্য সূত্রাকার অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিমব্রি। সেটা কী বলা হয়? ফিমব্রি বলা হয়। ফিমব্রি অনেক সংখ্যায় থাকে অপেক্ষাকৃত পিলির থেকে। পিলি অপেক্ষাকৃত কম সংখ্যায় থাকে এবং ফিমব্রি অপেক্ষাকৃত বেশি সংখ্যায় থাকে, এটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে।
এটা অপেক্ষাকৃত কী হয়, এটা ছোট হয়, স্মল হয় এবং এটা থিন হয়, পুরু হয় এবং এটা অপেক্ষাকৃত ছোট হয়। এটা হচ্ছে ফিমব্রি। এর ফিমব্রির কাজই হচ্ছে কি অ্যাটাচমেন্ট সাহায্য করে, অ্যাটাচমেন্টে নিজেদের প্রজাতির অন্যান্য ব্যাকটেরিয়ার সাথে নিজেদের কোনো একটা পাশাপাশি কোনো দুটো ব্যাকটেরিয়া রয়েছে, দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি এসে একে অপরের সঙ্গে জোটবদ্ধ হতে বা অ্যাটাচ হতে সাহায্য করে এই ফিমব্রি, এবং বিভিন্ন বস্তু সঙ্গেও অ্যাটাচ হতে সাহায্য করে। সাপোজ ধরো কোনো জলজ পরিবেশে এই ব্যাকটেরিয়া ভাসমান অবস্থায় রয়েছে, আমরা সহজে দেখতে পাচ্ছি না, তবে দেখা গেল যে কোনো একটা হয়তো সমুদ্রের কোনো একটা প্রবাল হতে পারে বা কোরাল হতে পারে, সমুদ্রের তলদেশে বসবাস করে, সেই কন্ডিশনে ধরো কোনো বস্তু রয়েছে তার সঙ্গে আটকে থাকবে, তাহলে তার সঙ্গে আটকে থাকতে খেলে সেই ব্যাকটেরিয়াকে ফিমব্রি সহযোগিতা করে থাকে। এবার চলে যাই আমরা পিলি। পিলি আর ফিমব্রি অনেক সায়েন্টিস্টরা একই রকমভাবেই বলা হয়, একই জিনিস এটাও বর্ণনা করেছে। পিলি হচ্ছে সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় পিলি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি দেখা যাচ্ছে না। এরা খুব কম সংখ্যায় থাকে, পিলি অপেক্ষাকৃত কম সংখ্যায় থাকে। এখানে আমরা পিলি এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি না, আসলে ফিমব্রিডে দেখানো হয়েছে। দেখো এখানে অসংখ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বৃহৎ আকৃতির একটু অপেক্ষাকৃত লম্বা এবং অপেক্ষাকৃত মোটা এরকম কিছু প্রবর্ধক রয়েছে, সেটাকে আমরা বলছি পিলি, যেটা অপেক্ষাকৃত দীর্ঘ এবং সেটা থিক। এটা কি করে, এটা কনজুগেশনে সাহায্য করে। কনজুগেশন বলতে কনজুগেশনটা কি, কনজুগেশনটা হচ্ছে ব্যাকটেরিয়াদের বংশ বিস্তার করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে কনজুগেশন। কনজুগেশন পদ্ধতিতে ওরা জেনেটিক মেটেরিয়ালকে, জেনেটিক পদার্থকে স্থানান্তরিত করে তারা বংশ বিস্তার করে একটা প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটা হচ্ছে কনজুগেশন। তো এই পিলি এই কনজুগেশনে সাহায্য করে এবং বংশ বিস্তারে সাহায্য করে। সাধারণত এই পিলি এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত, সেই প্রোটিনটার নাম হচ্ছে পিলিন। পিলিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা এই পদার্থটি বা এই পিলিটি গঠিত হয়। এটা বললাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায়। এর ফাংশনে দেখো কনজুগেশনে কমন ডিল একটা দেখা যাচ্ছে এবং সেক্সুয়াল পিলি দেখা যাচ্ছে, যে পিলি দুই ধরনের, সেক্সুয়াল পিলি এবং একটা কমন পিলি। সেক্সুয়াল পিলির কাজ কি, কনজুগেশনে সাহায্য করা এবং বংশ বিস্তারে সাহায্য করে। একটা ব্যাকটেরিয়া তাদের জেনেটিক মেটেরিয়ালকে, তাদের জেনেটিক পদার্থকে স্থানান্তরিত করে তারা বংশ বিস্তার করে, সেটা সাধারণত সেই পিলিটাকে বলা হয় সেক্সুয়াল পিলি। কী বলা হয়, সেক্সুয়াল পিলি। এবং কী বলা হয়, আরও একটা থাকে কমন পিলি। কমন পিলি ফিমব্রির মতোই কাজ, অ্যাটাচের সাহায্য করে, মানে কোনো বস্তুর সঙ্গে আটকে থাকতে সাহায্য করে এই পিলি। বোঝা গেল, এই হচ্ছে প্রবর্ধক বা প্রজেকশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তবে আমরা সেল এনভেলপ, কোষ আবরক এবং আমরা প্রবর্ধক সম্পর্কে আলোচনা করলাম, যেটা প্রবর্ধক এবং কোষ আবরক নিয়ে গঠিত হয়েছিল বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশ। তাহলে বহিঃপ্রোটোপ্লাজমীয় অংশটুকু আমরা তাদের গঠন সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব তাদের পরবর্তী অংশ, প্রোটোপ্লাজমীয় অংশ। প্রোটোপ্লাজমীয় অংশটা কী এবং এর মধ্যে কী কী রয়েছে, তাদের কাজ কী, এইটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমরা কমপ্লিটভাবে একটা স্ট্রাকচার, একটা গঠন, প্রোক্যারিওটিক সেলের একটা গঠন আমরা জানতে পারবো। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে প্রোটোপ্লাজমীয় অংশের গঠনটুকু জানার জন্য। তো এটা হচ্ছে প্রোটোপ্লাজম বা আমাদের প্রোটোপ্লাজমের অন্তর্গত যে সমস্ত উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সেল এনভেলপ মানে এক কথায় কোষ আবরকের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ আবরকের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত উপাদানটাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে এটা যদি একটা প্রোক্যারিওটিক কোষ, ছবি দেওয়া আছে প্রোক্যারিওটিক কোষের, তাহলে এই প্রোক্যারিওটিক কোষের এই তিনটা স্তর দেখতে পাচ্ছি। এই স্তরটা হচ্ছে ক্যাপসুল বা গ্লাইকোক্যালিক্স মিউসিলেজ। তার পরবর্তী তার ভিতরের অংশটা হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর, এবং তার ভিতরের অংশটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, যেটা প্রোটোপ্লাজমকে আবরণ করে রয়েছে বলে এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এই তিনটা স্তর, যেটাকে আমি বলছি একত্রে কী বলছি, সেল এনভেলপ, কোষ আবরক। কোষ আবরকের মধ্যে হলুদ কালারের সঙ্গে যে ডিনোট করা আছে দেখো, সেইটুকু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে একটা জেলি লাইক সাবস্টান্স, জেলির মতো অর্ধ তরল স্বচ্ছ একটা পদার্থ, যেটাতে অনেক ধরনের গ্রানিউলস, অনেক অর্গানেলস, অঙ্গাণু ভাসমান অবস্থায়
থাকে। এর ভাসমান অবস্থায় থাকে বা রয়েছে অনেক অনেক সেল অর্গানেল এবং অনেক ধরনের গ্রানিউলস, সেগুলো সম্পর্কে আমরা জানব। তবে এই প্রোটোপ্লাজমকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে নীল কালারের সুতোর মতো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে এদের নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস। তবে আমরা জানি প্রো মানে হচ্ছে পুরনো, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তবে এদের নিউক্লিয়াসটা হচ্ছে অবশ্যই পুরনো বা আদি, অপেক্ষাকৃত কম উন্নতযুক্ত। এদের গঠনগত দিক দিয়ে এটা কম উন্নত বা অনেক পুরনো বা অনেক আদি নিউক্লিয়াস থাকে। এই জন্য মেনলি এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই সেলটার নাম দিয়েছে প্রোক্যারিওটিক সেল। এই নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটুকু, প্রোটোপ্লাজমের বাকি অংশটুকু হচ্ছে সাইটোপ্লাজম। বাকি অংশটুকু হচ্ছে সাইটোপ্লাজম। আগে আমরা জেনেটিক মেটেরিয়াল বা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব, তারপরে ধাপে ধাপে আমরা সাইটোপ্লাজমটুকু আলোচনা করব। দেখো এদের নিউক্লিয়াসটা কী টাইপের, আমরা প্রত্যেকেই ক্লাস 9 বা ক্লাস 8 আমরা পড়ে এসেছি যে একটা নিউক্লিয়াস, তার মানে সে নিউক্লিয়াসে 4টা অংশ থাকবে। একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস এবং হচ্ছে নিউক্লিয় জালিকা। এই 4টা অংশ একটা নিউক্লিয়াস, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা নিউক্লিয়াসে থাকে। কি কি বললাম? একটা বললাম নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিয় লাস। এই 4টা অংশ যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই নিউক্লিয়াসটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস। তবে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় এবং এই 4টা উপাদান থাকে না। এদের মধ্যে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালকটা রয়েছে সেই নিউক্লিয় জালকটাতে থাকে অনেক ধরনের কিছু প্রোটিন, হিস্টোন নন হিস্টোন কিছু প্রোটিন, এবং থাকে কি ডিএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, সাধারণত কম্পোনেন্ট থাকে ডিএনএ। তবে ডিএনএটা এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএটা থাকে সার্কুলার, মানে গোলাকার। এই দেখো এই ছবিতে দেখা আছে ডিএনএটা গোলাকার আকৃতি, অপেক্ষাকৃত সার্কুলার এবং অবশ্যই দ্বিতন্ত্রী। তবে কিছু কিছু ক্ষেত্রে লিনিয়ার প্রকৃতির থাকে, মানে রৈখিক প্রকৃতিরও থাকে ডিএনএ, এবং এতে থাকে কিছু হিস্টোন প্রোটিন, একদম টোটালি থাকে না, হিস্টোন প্রোটিন লেস, শুধুমাত্র ডিএনএ নিয়েই গঠিত। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে নিউক্লিয়াসে যে নিউক্লিয় জালক থাকে সেই নিউক্লিয় জালকে থাকে ডিএনএ, হিস্টোন এবং কিছু নন হিস্টোন কিছু প্রোটিন থাকে। তবে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএটাই থাকে, এখানে কোনো ধরনের হিস্টোন বা কিছু ধরনের নন হিস্টোন প্রোটিন আমরা এখানে দেখতে পাই না। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিছু পরিমাণ নন হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই, কিছু আম্লিক কিছু প্রোটিন দেখতে পাই, এবং সেই মেনলি তাদের আম্লিক প্রোটিনের উপস্থিতির উপর ভিত্তি করে কিছুটা ক্রোমোজোম আকৃতির গঠন আমরা দেখতে পাই কিছু কিছু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। ওই জন্য সেই কোষটাকে বিজ্ঞানী ডজ যেটা বলেছিলেন মেসোক্যারিওটিক সেল। তো মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা আমরা বলবো। তবে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো রকম এই ক্রোমোজোম দেখা যায় না বা কোনো ধরনের হিস্টোন প্রোটিন দেখতে পায় না, শুধুমাত্র ডিএনএ থাকে, ডিএনএটা থাকে সার্কুলার অথবা লিনিয়ার, তো অবশ্যই দ্বিতন্ত্রী। এদের নিউক্লিয়াসটাতে কোনো ধরনের নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে নিউক্লিয় পর্দা না থাকার কারণে নিউক্লিয় লাস আর নিউক্লিয় রস, যে নিউক্লিয় রসটা রয়েছে বা নিউক্লিয় প্লাজমটা, সেই নিউক্লিয় প্লাজমটা সাইটোপ্লাজমের সঙ্গে মিশে যায়। যেহেতু নিউক্লিয়াসের বাইরে কোনো কভার নেই, কোনো পর্দা নেই, তবে পর্দা না থাকলে নিউক্লিয়াসের ভিতরের রস আর কোষের ভিতরের রস একত্রে সাইটোপ্লাজম আর নিউক্লিয় প্লাজম পরস্পরের সঙ্গে মিশে যায় এবং এটা মুক্ত অবস্থায় থাকে। ফলে এদের জেনেটিক মেটেরিয়ালটা, ডিএনএটা এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় ঘুরে বেড়ায় বা মিডিলে মেনলি মাঝামাঝিতে থাকে, তবে এটা সম্পূর্ণটাই মুক্ত অবস্থায় থাকে, নেকেড অবস্থায় থাকে। ওই জন্য ওদের নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড। কী বলা হচ্ছে? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড কেন? কারণ নিউক্লি মানে হচ্ছে নিউক্লিয়াস আর ওয়াইড মানে হচ্ছে মতো। নিউক্লি মানে হচ্ছে নিউক্লিয়াস আর ওয়াইড মানে হচ্ছে মতো। এটা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মতো বলে এটাকে বলা হয় নিউক্লিওয়েড। আবার এটাকে বলা হয় জেনোফোর। জেনো কথাটা জিন থেকে এসেছে। জিনের কাজ কি? জিন হচ্ছে জিনের গঠনগত কার্যগত ইউনিট, যেটা কি করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরা স্থানান্তরিত করে এবং প্রোটিনের তৈরির সংকেত বহন করে, সেটা হচ্ছে জিন। তো এই জেনেটিক মেটেরিয়ালটা, এই ডিএনএটা জিনকে বহন করে, জিনের মতো কাজ করে। ফোর মানে হচ্ছে বহন করা আর জেনো মানে হচ্ছে জিন। তাহলে জেনোফোর মানে যে জিন বহন করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কে এই একটা প্রোক্যারিওটিক সেল থেকে তার পরবর্তী প্রোক্যারিওটিক কোষে
স্থানান্তরিত করে, ওই জন্য এটাকে বলা হয় জিনোফোর, এবং নিউক্লিওয়েডও বলা হয়। এই প্রোক্যারিওটিক কোষে এই নিউক্লিয়াস ছাড়া বা এই সার্কুলার ডিএনএ বা এই নেকেড ডিএনএ বা এই যে মুক্ত যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে, সেই জেনেটিক মেটেরিয়ালটাও ছাড়া আরও বেশ কিছু আমরা অংশ দেখতে পাবো, মানে কিছু ডিএনএ দেখতে পাবো, সেটাকে বলা হয় প্লাজমিড। এই দেখো এখানে প্লাজমিড, এটা একটা মেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়াও এখানে একটা দ্বিতন্ত্রী ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দ্বিতন্ত্রী ডিএনএ অসংখ্য থাকতে পারে। যদি একাধিক দ্বিতন্ত্রী থাকে, তবে মেন নিউক্লিয়াস ছাড়া অপর যে নিউক্লিয়াসগুলো রয়েছে সেগুলোকে বলা হয় প্লাজমিড। কী বলা হয়? সেটাকে বলা হয় প্লাজমিড। এই নিউক্লিয়াসের যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে, সেই জেনেটিক মেটেরিয়ালটা রেপ্লিকেশন পদ্ধতিতে, প্রতিলিপিকরণ পদ্ধতিতে ওরা ডিএনএর পরিমাণ বাড়াতে পারে এবং বংশবিস্তার করতে পারে। এই ডিএনএটা কী করে? এই ডিএনএটা, এই যে কোষ পর্দা রয়েছে, কোষ পর্দাটা এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই কোষ পর্দাটা ভিতরের দিকে, সাইটোপ্লাজমের দিকে, ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা অংশ গঠন করে বা একটা অঙ্গ গঠন করে, যেটাকে বলা হয় মেসোজোম। অপেক্ষাকৃত বেশিরভাগই প্রোক্যারিওটিক কোষে এই নিউক্লিয়াসটা সেই মেসোজোমের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেল? এই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল সম্পর্কে কিছু কথা। এবার আমরা আরও প্রোটোপ্লাজমের কিছু অংশ দেখতে পাবো, সেটুকু বলি। প্রোটোপ্লাজমের মধ্যে এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজমে সাধারণত কোনো ধরনের মানে মেমব্রেনাস সেল অর্গানেল, মানে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। কোনো ধরনের পর্দাবৃত কোনো কোষীয় অঙ্গাণু এই প্রোটোপ্লাজমের মধ্যে থাকে না। সবগুলোই থাকে মানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুগুলো, যেমন নিউক্লিয়াসটাও থাকে পর্দাবিহীন, কোনো নিউক্লিয় পর্দা থাকে না, ওই জন্য এদেরকে নিউক্লিওয়েড বলা হয় বা জিনোফোর বলা হয়। নেক্সট চলে যায় সাইটোপ্লাজমের ক্ষেত্রে, যে এটা হচ্ছে সাইটোপ্লাজম বা সাইটোসল যেটাকে বলা হচ্ছে। তাহলে এই নিউক্লিয়াস ছাড়া বাকি যে অর্ধতরল যে স্বচ্ছ পদার্থটুকু রয়েছে, জেলির মতো অর্ধতরল স্বচ্ছ পদার্থটা, সেটাই হচ্ছে এই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে, যা বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলোকে বহন করে, এবং সমস্ত ধরনের জৈবিক ক্রিয়াকলাপ, এই কোষের সম্পূর্ণ ধরনের রাসায়নিক বিক্রিয়া, যত কিছু কাজ সম্পূর্ণ এই সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। এই সাইটোপ্লাজমে কোনো ধরনের মেমব্রেনাস বা কোনো ধরনের পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। একটা মেসোজোম থাকে, যেটা বলেছিলাম সাইটোপ্লাজমের মধ্যে একটা মেসোজোম, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। এই কোষ পর্দা সাইটোপ্লাজমের দিকে ভিতরে খাঁজ হয়ে একটা কোষীয় অঙ্গাণু গঠন করে, যেটা হচ্ছে না মেসোজোম। এই মেসোজোম সাধারণত মাইটোকন্ড্রিয়ার যা কাজ, ইউক্যারিওটিক কোষে যে মাইটোকন্ড্রিয়ার কাজ, কোষের শক্তি উৎপন্ন করা, তারপরে সেলুলার রেসপিরেশনে সাহায্য করা, এই মেসোজোমটাও প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একই রকম কাজ করে থাকে এই মেসোজোম। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত এটা দেখা যায়। আর কি থাকে সাইটোপ্লাজমে থাকে রাইবোজোম থাকে, যেটা রাইবোজোম, সেখানে প্রচুর পরিমাণে রাইবোজোম আমরা দেখতে পাই এই সাইটোপ্লাজমে, যেটা থাকে পর্দাবিহীন রাইবোজোম, গোলাকার আকৃতির। সেটা আমাদের প্রোটিন তৈরিতে, আরএনএ তৈরিতে বা প্রোটিন তৈরিতে রাইবোজোম সহযোগিতা করে থাকে। আমরা ক্লাস 9-এ পড়েছি রাইবোজোম সম্পর্কে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেলের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তবে এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম যেটা থাকে, সে রাইবোজোমটা থাকে 70S প্রকৃতির। কি প্রকৃতির? 70S প্রকৃতির থাকে। একটা থাকে, আমরা প্রত্যেকে জানি যে রাইবোজোমগুলো দুটি একক নিয়ে গঠিত, একটা অপেক্ষাকৃত ছোট একক এবং একটা অপেক্ষাকৃত বড় একক নিয়ে গঠিত। দু ধরনের আমরা রাইবোজোম দেখতে পাই। তবে এই রাইবোজোমগুলো এটাও দুটো একক নিয়ে গঠিত। তার একটা একক হচ্ছে 30S প্রকৃতির, আর একটা অন্য বড় এককটা হচ্ছে 50S প্রকৃতির। এই দুই ধরনের অর্ধ একক নিয়ে গঠিত হয় একটা রাইবোজোম, যেটাকে বলা হয় 70S প্রকৃতির রাইবোজোম থাকে। আবার অনেক ক্ষেত্রে অসংখ্য রাইবোজোম একটা সূত্রাকার mRNA-এর উপর সুতোর মতোভাবে, যে দেখো এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ যে অনেকগুলো রাইবোজোম একটা সুতোর মতো অংশে, যেটার নাম হচ্ছে mRNA-কে কেন্দ্র করে অসংখ্য যখন রাইবোজোম পরপর সারিবদ্ধভাবে সজ্জিত থাকে, তখন সেটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম বলা হয়, পলিজোম বা পলিরাইবোজোম। এছাড়াও সাইটোপ্লাজমে রয়েছে বিভিন্ন ধরনের কিছু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, যেমন বিশেষ করে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এই সাইটোপ্লাজমে এক ধরনের চ্যাপ্টা থলির মতো সবুজ রঙের ক্লোরোফিল যুক্ত এক ধরনের ক্লোরোফিল পিগমেন্টযুক্ত আমরা উপাদান দেখতে পাই সাইটোপ্লাজমে, যেটাকে বলা হয় ক্রোমাটোফোর। কি বলা হয়? ক্রোমাটোফোর। সাধারণত
এই ক্রোম্যাটোফোরই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সহযোগিতা করে থাকে। কারণ এই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে সর্বপ্রথম সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় এই নীলাভ শৈবাল শৈবালে, এবং নীলাভ শৈবালে এই পিগমেন্ট এই ক্রোম্যাটোফোর উপস্থিত থাকে বলে ওরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে ক্রোম্যাটোফোর। আর কি থাকে? এখানে থাকে এই মানে সাইটোপ্লাজমে থাকে বিশেষ বিশেষ কিছু সাইটোপ্লাজমে বস্তু থাকে, ইনক্লুশন বডিজ, যেমন প্রোটিন, লিপিড, গ্লাইকোজেন ইত্যাদি ইত্যাদি এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাই, যেগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রোক্যারিওটিক কোষের সমস্ত জৈবিক ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তবে এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে একটা প্রোক্যারিওটিক কোষের গঠন সম্পর্কে, তাদের কোষ আবরকটা কেমন, তাদের প্রবর্ধকগুলো কী কী রয়েছে, তারা সেগুলো কী কাজ করে, এবং তার সাইটোপ্লাজমে কী কী কোষীয় অঙ্গাণুগুলো থাকে, তাদের কোষীয় অঙ্গাণুগুলোর আপেক্ষিক কাজ, তাদের নিজেদের কাজ এবং তাদের গঠন সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো যে একটা কমন ফিগার সম্পর্কে, যে একটা প্রোক্যারিওটিক কোষের একটা কমন ফিগার আমি আঁকার চেষ্টা করেছি, এঁকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এটা একটা প্রোক্যারিওটিক কোষ, এটা ধরো একটা ব্যাসিলাস, একটা ব্যাকটেরিয়া, দণ্ডাকার আকৃতি বা রড লাইক স্ট্রাকচার একটা ব্যাকটেরিয়া, যেটার আবার একবার রিপিট করে দিই পড়াগুলো। 3টা আবরক থাকে। সবচেয়ে বাইরের আবরক হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তারপরে হচ্ছে সেল ওয়াল, এবং সবচেয়ে ভিতরে হচ্ছে সেল মেমব্রেন। 3টা পর্দা থাকে যেগুলোকে একত্রে বলা হয় কোষ আবরক। সবচেয়ে বাইরে গ্লাইকোক্যালিক্স, তারপরে ভিতরের দিকে সেল ওয়াল, তারপরে ভিতরের দিকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। 3টে স্তর থাকে। এবার 3টা স্তরের বাইরে এক ধরনের প্রবর্ধক দেখা যায়, অনেক ধরনের প্রবর্ধক। সবচেয়ে দীর্ঘ সুতোর মতো অপেক্ষাকৃত কম সংখ্যায় থাকে, সেটা হচ্ছে ফ্লাজেলা। 3টে অংশ নিয়ে গঠিত, ফ্লাজেলিন এবং একটা হুক এবং বেসাল বডি, 3টে অংশ নিয়ে গঠিত ফ্লাজেলা এক সংখ্যক এক বা একাধিক সুতোর মতো অংশ থাকে, যেটা ফ্লাজেলিন প্রোটিন নিয়ে গঠিত হয়, ফ্লাজেলিন। এবং 2 ধরনের প্রবর্ধক আরও দেখতে পাই, একটা হচ্ছে ফিমব্রি এবং পিলি। অনেক ক্ষেত্রেই ফিমব্রি এবং পিলিকে একত্রে বলা হয়েছে, তবে ফিমব্রি অপেক্ষাকৃত লম্বা, অপেক্ষাকৃত আমাদের যে ফিমব্রিগুলো থাকে সেই ফিমব্রিগুলো অপেক্ষাকৃত বেশি সংখ্যায় থাকে ফিমব্রি, এবং এটা খুব স্মল, অপেক্ষাকৃত ছোট থাকে, এবং যেটা খুব পাতলা হয়। এবং পিলিটা অপেক্ষাকৃত লং হয় এবং থিক হয়। পিলি এটা খুবই কম সংখ্যক থাকে, এবং ফিমব্রিটা অধিক সংখ্যক থাকে। এইগুলো হচ্ছে প্রবর্ধক, ফ্লাজেলা ছাড়া ফিমব্রি এবং পিলি। এবং সবচেয়ে ভিতরের অংশটুকু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা হচ্ছে কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ নিয়ে গঠিত। এখানে কোনো ধরনের হিস্টোন প্রোটিন থাকে না। এরা সাধারণত প্রোক্যারিওজম গঠন করে কিছু কিছু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। এদের নিউক্লিয় পর্দা থাকে না বলে এদেরকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিয়াসের মতো এক ধরনের পদার্থ। এরা জেনেটিক মেটেরিয়াল মেনটেন করে বলে, বহন করে বলে একে আবার জেনোফোর বলা হয়। এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে। নিউক্লিয়াসটা মেসোজোমের সঙ্গে যুক্ত থাকে। মেসোজোমটা কি? মেসোজোমটা হচ্ছে কোষ পর্দা সাইটোপ্লাজমের ভিতর দিকে খাঁজ হয়ে একটা অঙ্গাণু সৃষ্টি করে, যেটাকে বলা হয় মেসোজোম। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া যা কাজ, সেই কাজটা নিয়ন্ত্রিত করে এই মেসোজোম। শক্তি উৎপন্ন করা। এখানে থেকে কোনো ধরনের মেমব্রেনাস কোষ অঙ্গাণু থাকে না, পর্দাবিহীন কোষ অঙ্গাণুগুলো থাকে, যেমন রাইবোজোম থাকে। এখানে কিছু ক্রোম্যাটোফোর থাকে, আমরা দেখতে পেলাম কিছু ক্রোম্যাটোফোর। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনক্লুশন কিছু বডি, মেসোজোম থাকে এর মধ্যে। আবার রাইবোজোমগুলো 7 প্রকৃতির হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোমটা দেখা যাচ্ছে। তাছাড়াও ইনক্লুশন বডি থাকে, কিছু প্রোটিন, লিপিড, গ্লাইকোজেন থাকে। একটা কমন ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই প্রোক্যারিওটিক কোষের সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারলে। যদি এর মধ্যে কোনো রকম সমস্যা থাকে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার কথার মধ্যে যদি কোনো অস্পষ্টতা লক্ষ্য করো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এইটুকু বুঝতে পারলাম না। তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব, বা তার উপর ভিত্তি করে আবার একটা নতুন ক্লাস সাজিয়ে তোমাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের WBCHSC আমাদের যে বাংলা ভার্সনের, বাংলা মিডিয়ামের যে বোর্ড রয়েছে, সেই উচ্চ মাধ্যমিক বোর্ড, সেই উচ্চ মাধ্যমিকের বোর্ডের সিলেবাসের ভিত্তিতে আমি তোমাদের ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা এই আজকের টপিকটা বুঝতে পারলে। তবে সাফিজ বায়োলজির পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটি করার, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলো আশা করছি তোমরা করবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেল থেকে আপলোড করা সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা খুব সহজেইভাবে
পেয়ে যাও। নেক্সট ক্লাসের আমরা এর পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের গঠন সম্পর্কে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এর পরে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল নিয়ে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা নতুন ক্লাস খুব সহজভাবে পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের স্বার্থে বা বন্ধুদের ভালোর জন্য এবং নিজের ভালোর জন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।